আসসালামু আলাইকুম সবাইকে। সো আমার অ্যাডমিশন টেস্ট ব্যাপারে সবাই মোটামুটি জানো যে আমি মোটামুটি যেসব জায়গায় চান্স পাওয়ার কথা সব জায়গায় মোটামুটি চান্স পাইছি। সো বেশি জায়গায় পরীক্ষা দেই নেই, মোটামুটি 5টা জায়গায় পরীক্ষা দিছি, বাট 5টা জায়গার মধ্যে মোটামুটি বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সব জায়গায় চান্স পাইছি। এখন এই চান্স পাওয়ার পিছনে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই মানে কোন জিনিসগুলো আসলে কাজ করছে বা কোন জিনিসগুলো ফলো করলে তোমরাও চান্স পাইতে পারো। সো মোটামুটি এটা ফিগার আউট করা আসলে একটু টাফ, বাট আমি মোটামুটি চেষ্টা করছি যে আমি যেসব স্ট্র্যাটেজিগুলো ফলো করছি ওইগুলো এখানে আসলে তুলে ধরার আর কি, ঠিক আছে। সো মোটামুটি এই যে 5টা পয়েন্ট আছে, 5টা স্ট্র্যাটেজি, যদিও বলতেছি 5টা স্ট্র্যাটেজি, বাট এই স্ট্র্যাটেজির মাঝখানে কিন্তু অনেক ধরনের সাব স্ট্র্যাটেজি থাকতে পারে, ঠিক আছে। সো মোটামুটি এগুলা মোটামুটি ফলো করেই আমি মোটামুটি আসলে মোটামুটি সাম এক্সটেন্ট সাকসেসফুল, যেখানে চান্স পাওয়ার কথা সেখানে চান্স পাইছি আর কি, ঠিক আছে। সো একটা একটা করে মোটামুটি আলোচনা করি, আশা করি ভিডিওটা দেখলে হালকা হইলেও উপকার পাওয়া আর কি। আচ্ছা, তো সবার ফার্স্টে হচ্ছে আমার মাঝখানে রেগুলারিটি ছিল। কি ছিল? রেগুলারিটি ছিল। সো মোটামুটি জানো আমি হচ্ছে 20 ব্যাচ মানে করোনার ব্যাচ তো বুঝছো, করোনার ব্যাচ কিন্তু অ্যাডমিশন টেস্ট অনেক দেরি হয়েছে, অনেক দেরি। অ্যাডমিশন টেস্ট এমন হয়েছে যে আমি জানি যে বুয়েটে পরীক্ষা পরের মাসে হবে না, বুয়েটে পরীক্ষা পরের মাসে পিছিয়ে দিছে, আরেক ধাপ পিছাইছে, পিছাইতে 2-3 ধাপ পিছিয়ে গেছে, দেখা গেছে 1.5 মাস 2 মাস পরে পরীক্ষা হয়েছে। তো তার মানে বুঝতে পারছো, তুমি নর্মালি 1 মাসের জন্য সিরিয়াস থাকা যায়, 2 মাসের জন্য সিরিয়াস থাকা যায়, আর আমাদের অ্যাডমিশন তো প্রায় 1 বছর না, আমি ঠিক মনে নাই, প্রায় 1.5 বছরের মতো মনে পিছাইছে। সো 1.5 বছরের মতো পিছানোর কারণে দেখা গেছে আমাদের এক তো টাইম ওয়েস্ট হয়েছে, প্লাস সিরিয়াসনেসের ব্যাপারটা বুঝে, এতদিন কিন্তু সিরিয়াসনেস ধরে রাখা যায় না। সো এই সিরিয়াসনেস ধরে রাখার সাথে সাথে রেগুলারিটি ধরে রাখা কিন্তু টাফ। সো এটার জন্য আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেটা হচ্ছে আমি গ্রুপ স্টাডি করতাম। কি করতাম ভাই? রেগুলারিটি ফলো করার জন্য কি করতাম? গ্রুপ স্টাডি। সো গ্রুপ স্টাডি করার ক্ষেত্রে মানে এইটার আসলে অনেক নেগেটিভ দিক অনেক বেশি আছে, নেগেটিভ গ্রুপ স্টাডির অনেক নেগেটিভ দিক আছে। এক তো গ্রুপ স্টাডি করতে করতে আবার অনেকে প্রেমও হয়ে যায়, প্লাস হচ্ছে গ্রুপ স্টাডি করতে করতে দেখা যাচ্ছে পড়াশোনার চেয়ে গল্প বেশি হয়, এটা ট্রু। বাট আমাদের টাইমে যেহেতু করোনার টাইম ছিল, আমরা গ্রুপ স্টাডি কোথায় করতাম? অনলাইনে করতাম। অনলাইনে করার ক্ষেত্রে তুমি আসলে কি করতে পারো, মানে গ্রুপ স্টাডি আসলে কেন তখন দরকার ছিল? এক তো তখন আমাদের মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, সবাই বাসায় বন্দি ছিলাম, তখন আসলে পড়াশোনার মতো এনভায়রনমেন্টই ছিল না। সো এই জন্য আমরা কি করতাম, অ্যাটলিস্ট গল্প করার জন্য হলেও গ্রুপ স্টাডি করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবা। মানে মাথায় ছিল আমাদের গল্প করার জন্য হলেও কি করতে হবে? গ্রুপ স্টাডি করতে হবে। অ্যান্ড গ্রুপ স্টাডিতে আমি এমন এমন পাবলিককে রাখছিলাম যারা আসলে মানে বেশি সিরিয়াস না, আবার কম সিরিয়াসও না, মানে মোটামুটি পড়তে ইচ্ছুক, মোটামুটি ভালো জায়গায় চান্স পেতে ইচ্ছুক, কিন্তু পড়াশোনা হচ্ছে না, এমন এমন পাবলিকে রাখছিলাম। সো এখানে মোটামুটি মিক্স পাবলিক ছিল, ওখানে বেশি আহামরি সিরিয়াস মানুষজন ছিল না। সো এখানে আমরা কীভাবে করতাম গ্রুপ স্টাডিতে আমরা মোটামুটি 1000টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম, সিম্পল কথা। কারণ এতদিন ধরে তো আসলে স্ট্র্যাটেজি মানে একটা স্ট্র্যাটেজিতে স্টিক থাকা যায় না, কিছুদিন পরে মনে যায় অনেকে হতাশ হয়ে যায়। সো প্রথমে ধরো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম যে আমরা একটা চ্যাপ্টার পড়বো, একটা চ্যাপ্টার সবাই মিলে পড়বো, এরপর সবাই মিলে এসে ডিসকাস করবো। কোন একটা দেখা গেছে আসলাম, কোনো একটা চ্যাপ্টার পড়লাম, ধরো ফিজিক্সের মানে ফিজিক্স না, ধরো কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন পড়লাম, পড়ে এসে সবাই আলোচনা করলাম। পুরোটা তো পড়া সম্ভব না, ধরো অর্ধেক পড়লাম, অর্ধেক পড়ে আলোচনা করতেছি। আলোচনা করার ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা টপিক ধরো আমি বুঝাইতে যায়, আরেকজন বলতেছে যে না না এটা তো এমনি হয়, এভাবে এমনি চিন্তা করলে হবে না, বা এমনি চিন্তা করলে আর ব্যাপারটা সহজ হয়। তখন আরেকজন বলছে না না এটা এইভাবে হবে না, এভাবে চিন্তা করলে হবে না, চিন্তা করলে কি হলো নাকি, থিওরি তো মিলতে হবে, কিংবা হচ্ছে বেসিক তো ঠিক রাখতে হবে। সেইভাবে তর্ক করতে করতে দেখা যায় কোনো জিনিসটা একদম ভালো করে বোঝা হয়ে গেছে। কোনো একটা জিনিসকে আমি একভাবে চিন্তা করতাম, এখন ওইটার কারণে দেখা যায় আরেকভাবে চিন্তা করা শুরু করছি। এইটা কতদিন চালাবা চিন্তা করো, এতগুলো সাবজেক্ট, এতগুলো টপিক, এত পৃষ্ঠা কতক্ষণ পারবা? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বলতেছে, একটা ছেলে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ, আজকে পারবো না ভাই, ভালো লাগতেছে না। তো এরকম করতে করতে দেখা গেছে যে আমাদের যে গ্রুপ স্টাডি যে টাইমিংটা পিছাইতেছে 1-2 সপ্তাহ হচ্ছে না, কোনো গ্রুপ স্টাডি হয় না। তারপর হঠাৎ করে একজনের মাথায় আসলো যে না না ভাই এমনি হইলে তো চলবে না, চলো আমরা আবার পড়াশোনা শুরু করি। সো আরেকজন পুশ করতেছে, মানে একজন থেমে গেলে আরও 4জন পুশ করে, আরেকজন থেমে গেলে আরও 2জন তাকে পুশ করে। সো এটা হচ্ছে গ্রুপ স্টাডি, হচ্ছে স্ট্র্যাটেজিটা ছিল আমার, যে একজন থেমে গেলেও যাতে সবাই মিলে পুশ করে। ইভেন দেখা গেছে এমন পিছাইতে পরীক্ষা পিছাইতে গেছে, লাস্ট মোমেন্টে দেখা গেছে সবাই থেমে গেছে, সময় থেকে গেলে আরেকজনকে অ্যাড করছি, সে হচ্ছে কি করছে, আবার পুশ করা শুরু করছে যে না আমাদেরকে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করতে হবে। তখন দেখা গেছে আমরা এক্সাম সিস্টেম নিয়ে আসলাম, যে আমরা একজন থেকে পড়া ধরবো, ভাইবা ধরবো। সো ভাইবা ধরতে গিয়ে দেখা গেছে ওই স্ট্র্যাটেজি তো খুব বেশি কাজে লাগে নাই। পরে দেখা গেছে এমন হয়েছে যে না আমরা আসলে এক্সাম নিয়ে আলোচনা করবো, কিংবা হচ্ছে হয়তো একটা জিনিস আমাকে পড়াবে, সবাইকে পড়াবে, একটা টপিক তুই পড়াবি, একটা টপিক আমি পড়াবো, এরকম অনেক ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। সো তুমি তোমার মতো করে একটা গ্রুপ স্টাডির একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে পড়াশোনা, সিম্পল কথা। গ্রুপ স্টাডির একটা উদ্দেশ্য থাকবে কি, পড়াশোনা। সেটা যদি মেনটেন করতে পারো তাহলে গ্রুপ স্টাডির একটা ভালো দিক বা অ্যাডভান্টেজগুলো তুমি মানে নিতে পারো আর কি, ঠিক আছে। সো গ্রুপ স্টাডি আমার জন্য খুব একটা ভালো কাজ করছে, আর প্লাস হচ্ছে আমি এক্সাম দিতাম, এক্সামটা খুব ভালো কাজ করছে। এরপরে হচ্ছে আমাদের সেটা হচ্ছে ফ্রেন্ডদের খোঁজ রাখা। এখন গ্রুপ স্টাডি করতে গিয়ে তুমি আসলে ফ্রেন্ডদের খোঁজ রাখতে পারবা, ঠিক আছে। খোঁজ রাখাটা কেন ইম্পর্টেন্ট? কারণ তোমার কাছে মনে হতে পারে যে তুমি অনেক বেশি পড়তেছো, কিন্তু অ্যাডমিশন টেস্টে মাথায় রাখবা তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট পড়তেছে। ইভেন যে লাস্ট বয় সেও অ্যাডমিশন টেস্টে যায় সিরিয়াস হয়ে যায়, অ্যাডমিশন টেস্টে গিয়ে সিরিয়াস হয়ে কি পড়াশোনা শুরু করে, হয়তো তার বেশি ভালো নয় তাও সে পড়তেছে, বুঝছো। এখন তোমার কাছে মনে হতে পারে তুমি অনেক বেশি পড়ে ফেলতেছো, কিংবা তোমার মোটামুটি প্রিপারেশন এনাফ, বাট তুমি তো জানো না যে বাকিদের প্রিপারেশন কেমন, বাকিদের থেকে খোঁজ খবর নাও।
আমি একটা পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে ভালো পাইছি, মোটামুটি ধরো পাইছি 60%, যেটা আমরা নর্মালি বলি যে অ্যাডমিশন টেস্টে 60% হইলেই হয়। সো 60% আমি ভালো পাইছি, আমি তো খুব খুশি। বাট আমার মতো আমার সেম গ্রুপ স্টাডি করছি, একসাথে পড়াশোনা করছি, সেম পড়া পড়ছি, দেখি যে সে পাইছে হচ্ছে 80% বা 90% কিংবা 100% পেয়ে গেছে। তখন তোমার মনে হবে যে না না ভাই, সেম জিনিসই বললাম, তাহলে আমার অ্যাকুরেসি একটু কম, তাহলে অ্যাকুরেসি একটু বাড়াইতে হবে। অ্যাকুরেসি বাড়ানোর জন্য কি করতে পারবি? এক্সাম আরও বেশি দিতে পারি, বাসা বসে এক্সাম দিতে পারি। সো এটা করতে পারছি আমি, সেটা হচ্ছে ফ্রেন্ডদের থেকে খোঁজখবর রাখছি। মোটামুটি আমি জানো যে আমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিয়ে মেডিকেলও চান্স পাইছি। মেডিকেলে চান্স পাওয়ার একটা বড় রিজন হচ্ছে আমি ফ্রেন্ডদের থেকে খোঁজখবর নিতাম। আমি মেডিকেলের যারা অ্যাসপায়ারেন্ট ছিল তাদের আমি খোঁজখবর নিতাম যে মেডিকেল প্রিপারেশন কীভাবে নিতে হবে, কীভাবে কত পাইতে হবে, কীভাবে তোদের কলেজে সরি মানে কোচিংয়ে পড়াচ্ছে, এসব জিনিস আমি খোঁজখবর রাখতাম। ঠিক আছে, সো আমার মোটামুটি একটা ফ্রেন্ড সার্কেল ছিল যাদের সাথে আমি কম্পেয়ার করতাম নিজেকে কি কম্পেয়ার করতাম। আচ্ছা, এরপরে হচ্ছে বারবার ক্লাস করা। বারবার ক্লাস করার ব্যাপারটা হচ্ছে আমি যখন আমরা যেহেতু করোনার ব্যাচে প্রথম আমাদের কি হয়, আমাদের হচ্ছে অনলাইন ক্লাস নেওয়া শুরু হয়। সো অনলাইন ক্লাস আমি কি করতাম, একটা ক্লাস প্রথম দিকে দেখা গেছে যে আমি লাইভ ক্লাস করতাম, পরের দিকে লাইভ ক্লাস করতে ভালো লাগে না ভাই, লাইভ ক্লাস করতে ভালো লাগে না, পরে রেকর্ডেড ক্লাসই দেখতাম, 2x দিয়ে রেকর্ডেড ক্লাস দেখে ফেলাম। ঠিক আছে, ওকে। সো একটা টপিক আমি রেকর্ডেড ক্লাস একবার দেখছি, দেখে আমি নিজে পড়তেছি, ভালো কথা। এরপরে আমি একটু টাইম আছে, ফ্রি টাইম আছে, আমি আবার ক্লাসটা আবার দেখবো, একটু পরে আবার দেখবো, পরীক্ষা আছে, পরীক্ষার আগে আমি আবার দেখবো। লাভটা কি হলো? মানে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো একই টপিক বারবার কেন দেখতেছো? একই টপিক বারবার দেখার ব্যাপারটা হচ্ছে এটা যে মানে একজন আমার একটা বাসায় যদি স্যার থাকতো তা আমি সে কি করতো, এটাকে আমি একবার বুঝাই দিত, স্যার আমাকে একটা লাস্ট মোমেন্ট একটু বুঝাই দেন না, বুঝাই দিচ্ছে। সেম কাজটাই আমাদের কি করতেছে, রেকর্ডেড ক্লাসটা করতেছে। সেই জন্য আমরা প্রিফার করি আমাদের কোর্সও সবগুলো রেকর্ডেড ক্লাসই দেওয়া আছে। সো রেকর্ডেড ক্লাসে তোমাকে কি করতেছে, বারবার তোমাকে দেখাই দিচ্ছে যে এটা এমনি করতে হবে ভাই, এটা এমনি করতে হবে, এটা এমনি করতে হবে। সেটা কাইন্ড তোমার একটা রিভিশনের মতো কাজ করতে হবে, বাট হাফ রিভিশনের মতো। রিভিশনটা কখনোই পরিপক্ক হবে যখন তুমি নিজে প্র্যাকটিস করো। তো নিজে প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, বাট ওইটা তোমার একটা হাফ রিভিশনের মতো কাজ করবে। ঠিক আছে, সো আমি কি করতাম, কোনো একটা জিনিসকে বারবার দেখতাম, কোনো একটা জিনিস বুঝি না বারবার দেখবো, কেমিস্ট্রি কোনো একটা জিনিস বুঝি না বারবার দেখবো, বারবার থিওরিটা দেখার চেষ্টা করবো, বারবার থিওরিটা যত দেখবো তত বেশি এটা আমাদের মাথার মধ্যে সাইকেলের আকারে ঘুরতে থাকবে। ওকে, এরপরে পড়া গোছানো। ভাই মানে অ্যাডমিশন টেস্টে বললাম না সবাই পড়ে, বাট এই পড়াশোনাকে গোছানোটা ইম্পর্টেন্ট। সো আমি তখন থেকে আমি জানতাম যে আমি একাডেমিকে খুব বেশি একটা নোট করি নাই, ভালো করে নোট করি না, লাল কালি নীল কালি দিয়ে নোট করি নি, অ্যাডমিশন টেস্টে আমাকে অ্যাটলিস্ট নোট করতে হবে। সো আমি কী করতাম, আমি আসলে যখন ক্লাস করতাম অ্যাডমিশনে অনলাইনে যখন ক্লাস করতাম তখন আমি নোট করে ফেলতাম, নোটটা একটু বড় হইতো। এবার ওই নোটটা থেকে আমি দেখতাম যে ওই জিনিসটা আর আমাদের মেইন বই কনসেপ্ট বুক ওইসবের মধ্যে কোনটা কমন আছে, ওই নোটটাকে আরও ছোটো করতাম। ছোটো করে আমি দেখতাম যে রিভিশন টেস্ট তৈরি করতাম বা আমার পড়ার জন্য নোট তৈরি করতাম। এরপর আমি বইতে দাগায় ফেলতাম, বইতে কোন লাইনগুলো পড়তে হবে, কোন লাইনগুলো আমার পড়া লাগবে না, ওইগুলো সব দাগায় ফেলতাম। এরপরে কনসেপ্ট বুকের সব কিছু পড়া লাগবে না আমি জানি, বাট কনসেপ্ট বুকে কোন কনসেপ্ট আমার রিলেভেন্ট, কোন কনসেপ্ট আমার লাগতে পারে, কোন কনসেপ্ট, যেমন আমি ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমাদের মেইন বইতে খুব অগোছলভাবে দেওয়া আছে, বাট আমাদের কনসেপ্ট বুক বা অন্য কোনো বইতে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ আকারে ভাগ করা আছে। তাহলে ওইটা আমি দাগায় ফেললাম যে এগুলো আমি পরীক্ষার আগে পড়বো, এখান থেকেই পড়বো। ঠিক আছে, সো ইভেন আমি কেমিস্ট্রির কথা যদি চিন্তা করি, কেমিস্ট্রি আমাদের গুহ স্যার আর হচ্ছে আমি হাজারি স্যার দুইটা মিলে পড়তাম বলতে কি কোনো একটা টপিক আমি দেখতাম যে দুইটার মধ্যে কোনটাতে ভালো লেখা আছে। গুহ স্যারের বইতে পড়তেছি খুব ভালো লাগতেছে না, মেইন আমি রাখতাম হাজারি বইতে, বাট হাজারি বই যখন পড়তাম যখন দেখতাম যে কোনো একটা টপিক খুব ভালো করে লেখা নাই বা ছোটো করে লেখা আছে, আমি কি করতাম, চলে যেতাম গুহ স্যারের বইতে খুব ডিটেলসে লেখা আছে, ভালো করে পড়তে পারতেছি। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের নামকরণ, জানি খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট লাগে। তো জৈব যৌগের নামকরণ তুমি হাজারি স্যারের বইতে যাবা, খুব অল্প একটা জায়গাতে লেখা আছে, অল্প একটু আছে, এটা দিয়ে কিন্তু তোমার খুব বেসিক আসলে ক্লিয়ার হবে না। সেই জন্য আমি চলে যেতাম গুহতে দেখছো পুরো ডিটেলসে লেখা আছে, বড় করে লেখা আছে বা ডিটেলসে লেখা আছে, ওটা কিন্তু খুব ভালো করে বুঝবা। সো আমি দাগায় ফেলতাম যে এখানে লিখে রাখতাম যে আমি হাজারি তো মেইন বইয়ের পাশে লিখে রাখতাম এই পার্টটুকু আমি গুহ স্যার থেকে পড়বো। এই যে গোছানোটা গুছাইলাম না, এই গোছানোর কারণে দেখা গেছে আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত খুব বেশি আসলে আমাদের কষ্ট করতে হয় না যে মানে পড়া গোছানো নিয়ে। ঠিক আছে, সো যেটা করতাম সেটা হচ্ছে পড়া গোছাই পড়তাম। এরপর হচ্ছে প্রচুর এক্সাম দিতাম। আমি জানি প্রচুর এক্সাম দেওয়ার ক্ষেত্রে মানে বাসায় বেশি এক্সাম দিতাম। আমি গাফিলতি করছি হচ্ছে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের আগে। বুয়েট অ্যাডমিশন টেস্টে আমি মেডিকেল অলরেডি টিকে ফেলছি, টিকে যাওয়ার পরে আসলে আমার বুয়েটের পরীক্ষা দিতে খুব বেশি একটা ইচ্ছা করেন নাই, কিংবা হচ্ছে বুয়েটের পরীক্ষা এত পিছাইতে ছিল তো ওইটা কাছে খুব বেশি গাফিলতি করছি। বাট মেডিকেলেরটা আমি জানতাম যে মেডিকেল আমি টিকবো না, কিংবা হচ্ছে মেডিকেলে টিকার আসলে পসিবিলিটি খুবই কম ছিল, কারণ আমি তো জানি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমাদের মেডিকেলে তো একটা বোনাস টাইপের। সো ওইখানে আমার অনেক বেশি স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে। ওই স্ট্র্যাটেজির মধ্যে একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে আমি প্রচুর এক্সাম দিতাম। মেডিকেলের জন্য এমসিকিউ এক্সাম দেওয়া খুবই ইজি বলতে কি আমার কাছে একটা ওএমআর শিট ছিল, কোশ্চেন ছিল, আমি বাসা বসে প্রতিদিন না পড়ে এক্সাম দিতাম। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, ওইটার মাঝে আমি একটা মেডিকেলের পরীক্ষা দিয়ে ফেলছি, দেখছি 60-70% আসতেছে, তাহলে তো মোটামুটি আমি টিকে গেছি। ঠিক না, সো প্রচুর এক্সাম দিতাম, বাসা বসে নিজে এক্সাম দিতে যে পরীক্ষার যা ভীতিটা সেটা অ্যাটলিস্ট কেটে গেছে। ইভেন যেসব ডাটা আমার জানা লাগতো সেসব ডাটা আমি মোটামুটি জেনে ফেলছি যে এইসব ডাটাগুলো বেশি আছে। ঠিক আছে, এই মোটামুটি 5টা স্ট্র্যাটেজি মোটামুটি ফলো করে মোটামুটি আমি আসলে সব জায়গায় চান্স পাইছি। ঠিক আছে, সব জায়গায় বলতে 5টা জায়গায় আর কি। ঠিক আছে, 5টা জায়গা বলতে 5টা জায়গা হয়তো টপ নচ জায়গা, বুঝোই তো। সো এই গেলো মোটামুটি এই 5টা স্ট্র্যাটেজির বাইরেও কারো কোনো স্ট্র্যাটেজি থাকলে এটা কমেন্টে জানাতে পারো।